আমরা ডিফারেন্ট, নট অ্যাবনর্মাল। ট্রান্সজেন্ডার ইজ এ ডিফারেন্ট পার্সন হচ্ছি আমরা, কিন্তু যখনই কথাকথিত সমাজ বলে না তোমরা নর্মাল না, সেটা অ্যাকসেপ্ট করবো না আমরা। আমরা হতে পারি আপনাদের থেকে ডিফারেন্ট হতে পারি, কিন্তু আমরাও নর্মাল, আপনারাও নর্মাল। I am a trans woman and I am proud to be a trans woman. কিন্তু ট্রান্স ওম্যান বলার সাথে সাথে যেটা আমি সবার প্রথমে বলবো, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের বা আমাদের সবার ভাবনা হলো যেটা যে প্রত্যেকজন ট্রান্সজেন্ডারই হলো হিজড়ে। নো, তার কারণ হলো হিজড়ে হলো একটা পেশা। যেমন ডক্টর, উকিল, সোশ্যাল ওয়ার্কার, তার সাথে হিজড়ে হলো পেশা। এই পেশাটা কিন্তু আজকের ডেট, আজকে থেকে না, যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের একটা ফেস্টিভ্যাল হতো মামার বাড়িতে, কালী পুজো। তখন দিদিদের ঘাগরা পরা নিয়ে আমার সাথে ঝগড়া হতো, মানে ঘাগরাটা আমিই পরবো, এরকম একটা ব্যাপার। তখন থেকে সবাই বলতো, ইস তোর ছেলের মাকে বলতো যে তোর ছেলেটা না কেমন মেয়ে নস্কা তৈরি হচ্ছে, কেমন মেয়েদের মতন হাঁটে, মাথায় চুল বাঁধে, এরকম একটা করে কনসেপ্ট হতো। তখন হয়তো আমি সেগুলো শুনতাম কিন্তু বুঝতাম না। আস্তে আস্তে যখন দিন যেত, একটু মাঝে মাঝে হাতে না নখ বড় করতাম। যখন আমি ধরো পুরো প্রপারলি ট্রান্সজেন্ডার হইনি বা একটা শাড়ি পরিনি, একটা চুড়িতে পরে চুড়ি পরতাম না, আর একটু নখ বড় করতাম, একটু চোখের তলে মনে হতো একটু কাজলটা লাগাই, এরকম যখন করতাম তখন লোকে বলতো এই যে মগাটা যাচ্ছে, এই ছক্কাটা যাচ্ছে, মানে পাড়া প্রতিবেশীদের এগুলো কৌতূহল। এবার সেইগুলো এফেক্ট করতো বাড়িতেও। বাড়ির লোকে বলতো তুই কেন রে এরকম হচ্ছিস, বা তুই কেন এরকমভাবে চলিস, একটু চেঞ্জ হ। আমি অনেকবার চেষ্টাও করেছি, মানে একটা ফ্যামিলি প্রেশার, যে তুমি একটা বন্ড ছেলে, সেই প্রেশারাইজের জন্য অনেক সময় আমাকে জিমে পর্যন্ত পাঠানো হয়েছে, যে জিম কর তাহলে এই প্রবণতাগুলো ছেড়ে যাবে। তো তখন সেটাও গেছি, জিম করা 2 মাস 3 মাস করেওছি। তারপর কিছু সময় দেওয়ার পর বলছি, আমার মনে হচ্ছে যে না, এইটা আর আমার পক্ষে পসিবল নেই। তখন ওটা প্রপারলি স্টপ। তারপরে লোকের কথা, কৌতূহল, এরকম তো চলতেই লাগলো। তার মধ্যে ছিল ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ডের সমস্যা। যখন আমার ট্রান্সফরমেশন হয়নি অ্যাজ কল, আমি সমাজের চোখে যখন ছেলে, মানে যেহেতু আমাদের সমাজ জামা প্যান্ট নিয়েই পরিচয় করে, শাড়ি পরলে নারী, প্যান্ট জামা পরলে পুরুষ, তো আমি যখন ছেলেদের ড্রেস আপ করতাম, তখন আমার বন্ধু যারা ছিল, তারা আমার আশেপাশে যারা ছিল, পাড়ায় যারা ছিল, ওরা বলতে গেলে ওদের জন্য একটা এন্টারটেনমেন্ট সেগমেন্ট ছিলাম আমি। ওরা ভালোও বাসতো, কিন্তু অ্যাজ এ এন্টারটেনমেন্ট হিসাবে আমাকে সবসময় কাছে রাখতো। কি মানে, যেটা এখন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমাদের কমিউনিটির ট্যালেন্ট কেউ দেখে না, ট্যালেন্টটা নিয়ে কেউ দেখে না, তাদের এন্টারটেনমেন্ট কমেডি পোর্শনটা ওদেরকে, কে কত ভালো মেকআপ করছে সেটা না, ও ছেলের থেকে মেয়ে সাজছেন, এটা একটা কমেডি হিসাবে তারা দেখবে। যে এত সুন্দর ট্রান্সফরমেশন করেছে নিজেকে 15-20 মিনিটের মধ্যে, সেই ট্যালেন্টটা কারো চোখে পড়বে না। বা কাউকে হয়তো সাজাচ্ছে কোনো আমাদের কমিউনিটির কোনো পার্সন, সেই সাজাগোজাটা চাকরি পড়বে না, তার মেয়েলি ভাবটা সবার আগে সোশ্যাল মিডিয়াতে চোখে পড়বে। তো সেম আমার ক্ষেত্রেও তাই হতো। আমি যখন ডান্স করতাম, মানে আইটেম সঙ্গে আমাকে যখন কোনো বন্ধুদের পার্টিতে গেট টুগেদারে ডাকতো, তো সেই আমি যে কত ভালো ডান্স করছি সেটা না, আমাকে নিয়ে মানে বলতে গেলে আবার সেই বাংলা প্রবান্ধবদের সাথে খোলে মেটানোর মতন, ওরা তো মেয়ে পেতো না, তারা এইটাই নাচাই, এর সাথেই মজা করি, এরকম টাইপের ছিল। হ্যাঁ, কিন্তু বলতে গেলে ওদের যেহেতু সোসাইটি ওইভাবে তৈরি করেছে, ওদের দোষ দেবো না। আস্তে আস্তে যখন আমার ট্রান্সফরমেশন শুরু হলো, তো আমার নিজের থেকে ওদের কাছ থেকে দূরত্বটা হতে লাগলো। মানে ওরাও যেন আমার কাছে আসতে ভয় পাচ্ছিল, আমিও ওদের কাছে যেতে একটা ভয় পাচ্ছিলাম, একটা ওয়ালের মতন হয়ে গেল। আর যখন আমি ফুল ট্রান্সফরমেশন করলাম, তখন আমার মানে অনেক বন্ধুরা, মানে কিছুরা আগিয়েছে, আর অনেকে মানে পিছিয়ে গেছে। মানে এখনো ওদের সাথে বন্ধুত্বটা হাই হ্যালোর মতন হয়ে গেছে। তো এখন একটা এনজিওর সাথে যুক্ত আছি। আর এনজিওর সাথে এখন যুক্ত বলাটা ভুল ঠিকই,
অনেক দিন আগে থেকেই যুক্ত, প্রফেশনালভাবে হয়তো 2 ইয়ার্স বা 3 ইয়ার্স হলো আমি এনজিও এই ওয়ার্ডটাগুলো যেই ফর্মে কাজ করছি। আর তার সাথে আমি ডান্স করি, সোশ্যাল ওয়ার্ক করি খুব আমি। আমাদের যেমন লকডাউন বা কোভিডের সময় আমাদের ওখানে অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি, যেমন কিছু মানুষের থেকে খাবার এনে যেগুলো যারা দুঃসময় যারা খেতে পায় না সেই সব মানুষকেও খাবার প্রোভাইড করেছি। এরকম অনেক কাজই করে থাকি সোশ্যাল ওয়ার্ক। আর এনজিও যদি বলতে থাকি, এনজিও যে আমাদের কমিউনিটি নিয়ে যে কাজটা হয়, যেখানে ধরো এইচআইভি এইডস নিয়ে বেসিক্যালি কাজটা হয় আমাদের। এইচআইভি এইডস আগে একটা কি প্রবণতা ছিল, এইচআইভি যদি কারোর মধ্যে হয় সেটা খুব ছোঁয়াচে, তাকে একটা সাইডে করে দিতেই না, ওর সাথে খাবো না বা ওই করবো না। কিন্তু এই এনজিওগুলোর মাধ্যমে যেমন আমাদের কমিউনিটিকেও আমরা বোঝাতে পারি যে এইটা কিন্তু একটা ছোঁয়াচে, এইটার জন্য ট্রিটমেন্ট করা হয়, এগুলোর মাধ্যমে কোনো মেডিকেল রিসোর্টে গিয়ে টেস্ট করাও, সমস্ত কিছু করিয়ে মেবি মনে হয় যে সেই জায়গাটা আগের থেকে অনেক উন্নত করা হয়েছে। যেমন আগে আজ থেকে 20 বছর বা 25 বছর আগে এই কথাগুলো শুনলেও 10 হাত দূরের লোকে পারতো। যখন এনজিওতে জয়েন করিনি তার আগের কথা বলছিলাম, যখন আমি এনজিওর লোকেদের সাথে কথা বলতাম বা কমিউনিটির লোকেদের সাথে বলতাম, তখন এইসব সিচুয়েশানগুলো ছিল। বা তাদের সাথে আমি তখন তাদের সাথে করে যখন নিয়েছিলাম তখন বলতো যে ওই জানিস তো পজিটিভ হয়েছে, ওর সাথে করবি না, এই ও জানিস তো পজিটিভ হয়েছে, ও ছাড়াতে খাস না, ওর এই ছোঁয়া পেলেই হবে। কিন্তু যে মানুষের যে মোটিভেশনটা যেটা আস্তে আস্তে এখন চেঞ্জ হয়েছে, সেটা মনে হয় আমার কাছে খুব ভালো দিকে। কিন্তু সবার সাথে মিশতে চাই, সবার সাথে থাকতে চাই, কিন্তু আমাদের সাথে হয়তো মিশতে চাই না। আমরা তো কোনো আলাদা স্পেস থেকে উঠে আসি বা আলাদা রাজ্য থেকে উঠে আসি। আমরা তো আপনারও দুটো পা আছে, আমারও আপনার দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, আমারও দুটো চোখ আছে, আপনারও দুটো চোখ আছে। তো অসুবিধাটা কোথায়? আপনিও মানুষ, আমিও মানুষ। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াই বা মানুষ হয়ে যদি মানুষের সাথে থাকি, আমার মনে হয় এত কিছু লড়াই আসবেই না, এত ভেদাভেদ আসবে না। কে বলি, কে গরিব, কে বড় লোক, কে মানে প্যারালাইসিস, কার একটা হাত নেই, কার একটা পা নেই, কে অ্যাসিডে অ্যাটাক হয়েছে। আমরা যদি মানুষ দেখি তাহলে মানুষের পাশে দাঁড়াবো। আমরা এত কিছু ভেদাভেদ করবো না। আমাদের মধ্যে এত কিছু ভেদাভেদ চলে আসে। মানুষ তো আপনারা তো দিনের শেষে আমি একজন মানুষ, আপনিও মানুষ, আমিও একজন মানুষ। তাহলে অসুবিধা করতে হবে আমাদের জ্ঞানীদের